প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই নিরাপদে আছো। তোমরা যারা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও অথবা তোমরা যে ক্লাসে পড়ে থাকো না কেন, যাদের সিলেবাসে রাইট ফর্ম অফ ভার্বস এই আইটেমটা আছে, তাদের জন্য আমি নিয়ে এসেছি রাইট ফর্ম অফ ভার্বসের সহজ কিছু টিপস। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে রাইট ফর্ম অফ ভার্বসের আরো সহজ সহজ কিছু টিপস তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আর হ্যাঁ, যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সবার আগে সব আপডেট পেতে পারো। তো শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা দেখতে পাচ্ছ আমি আগেই পিছনের বোর্ডে লিখে রেখেছি রাইট ফর্ম অফ ভার্বস এবং নিচে কি লিখে রেখেছি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স তার মানে রাইট ফর্ম অফ ভার্বসে কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে ব্যবহার করা হয় বা কন্ডিশনাল সেন্টেন্সে কিভাবে ভার্বের ব্যবহার করা হয়, আমি সেই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরব। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স মানে কি? কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। কন্ডিশন মানে হচ্ছে শর্ত, অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে শর্ত এবং ফলাফল বোঝানো হয় সেই সেন্টেন্সগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। অর্থাৎ যে সকল কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে শর্ত এবং ফলাফল বোঝানো হয় সেই সেন্টেন্সগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। ওকে, কন্ডিশনাল সেন্টেন্সে কি কি ব্যবহার হয়ে থাকে দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি ইফ। ইফ মানে কি? যদি। প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। আমি আবার বলছি, লক্ষ্য করো, ইফ, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট এবং প্রোভাইডিং দ্যাট। এই চারটেরই বাংলা অর্থ হচ্ছে যদি। তার মানে ইফ মানেও যদি, প্রোভাইডেড দ্যাট মানেও যদি, প্রোভাইডেড মানেও যদি, প্রোভাইডিং দ্যাট মানেও যদি। ওকে, আবার দেখো আনলেস। আনলেস মানে হচ্ছে যদি না। আনলেস মানে যদি না। আবার দেখো কি লিখে রেখেছি, অনেক সময় ইফের পরিবর্তে ওয়্যার ও হ্যাড বসে। অনেক সময় ইফের পরিবর্তে ওয়্যার ও হ্যাড বসে। সেক্ষেত্রে ওয়্যার মূল ভার্ব হিসেবে বসে, কিন্তু হ্যাড কিছু কিছু ক্ষেত্রে মূল ভার্ব হিসেবে বসে, আবার কিছু কিছু ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসেবে বসে। ওয়্যার সব সময়ই মূল ভার্ব হিসেবে বসে, কিন্তু হ্যাড কিছু কিছু ক্ষেত্রে মূল ভার্ব হিসেবে বসে, আবার কিছু কিছু ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসেবে বসে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, কোন শব্দগুলো বা কোন কনজাংশনগুলো কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো শিখতে হবে। আর সেগুলো কি? ইফ, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এবং আনলেস। ইফ, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট এবং প্রোভাইডিং দ্যাট এরা অ্যাফার্মেটিভ কন্ডিশনেও ব্যবহার হতে পারে, আবার নেগেটিভ কন্ডিশনেও ব্যবহার হতে পারে, কিন্তু আনলেস সবসময় নেগেটিভ কন্ডিশনে ব্যবহার করা হয়। আমি আবার বলছি, ইফ, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট এবং প্রোভাইডিং দ্যাট এরা অ্যাফার্মেটিভ কন্ডিশনেও ব্যবহার হতে পারে, আবার নেগেটিভ কন্ডিশনেও ব্যবহার হতে পারে। আর আনলেস শুধুমাত্র নেগেটিভ কন্ডিশনে ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই মনে রাখতে হবে, শর্ত যদি নেগেটিভ হয় তাহলে ফলাফলও নেগেটিভ হয়, আর শর্ত যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ফলাফলও অ্যাফার্মেটিভ হয়। এখন আমি তোমাদের সামনে এই বিষয়গুলোই স্ট্রাকচার অনুসারে আলোচনা করব। এই বিষয়গুলোই স্ট্রাকচার অনুসারে আলোচনা করব। তার আগে বলি, কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার হয়? আমরা বলি হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। কন্ডিশন কয় প্রকার? ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তার মানে হচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে কাজটা বর্তমানে সম্ভব,
ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে কাজটা বর্তমানে সম্ভব, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে কাজটা বর্তমানে সম্ভব না, যে কাজটা বর্তমানে সম্ভব না, এটাকে আমরা বলি সেকেন্ড কন্ডিশন। এবং থার্ড কন্ডিশন হচ্ছে যে কাজটা অতীতেও সম্ভব ছিল না, যে কাজটা অতীতেও সম্ভব ছিল না এরকম বোঝানো হলে আমরা সেটাকে বলি থার্ড কন্ডিশন। আমি আবার বলছি, যে কাজটা বর্তমানে সম্ভব সেটা বোঝালে আমরা বলি হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যে কাজটা বর্তমানে সম্ভব না এরকম বোঝায় তাহলে আমরা বলি সেকেন্ড কন্ডিশন, আর যে কাজটা অতীতেও সম্ভব ছিল না সেটাকে বলি আমরা থার্ড কন্ডিশন। প্রথমে আমি ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমরা ইফ এর পরিবর্তে প্রোভাইডেড ব্যবহার করতে পারি, প্রোভাইডেড দ্যাট ব্যবহার করতে পারি, প্রোভাইডিং দ্যাট ব্যবহার করতে পারি, এমনকি আনলেসও ব্যবহার করতে পারি, তাই তো? আমি শুধু তোমাদের ইফ দিয়ে স্ট্রাকচারগুলো শেখাবো, তবে তোমরা অবশ্যই খেয়াল রাখবা ইফ এর পরিবর্তে এইগুলোর যে কোনো একটা হতে পারে। আমি আবার বলছি, আমি শুধুমাত্র তোমাদের ইফ দিয়ে স্ট্রাকচারগুলো দেখাবো, কিন্তু মনে রাখতে হবে এইগুলোর যে কোনো একটা ইফের পরিবর্তে ব্যবহৃত হতে পারে। ওকে, তো শিক্ষার্থী শুরু করি। প্রথমে আমি ফার্স্ট কন্ডিশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনের গঠন। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এখানে আমি যে স্ট্রাকচারগুলো দেব সেই স্ট্রাকচারগুলো পুরোপুরি তোমাদের মনে রাখতে হবে, পুরোপুরি স্ট্রাকচার। যেমন প্রথম স্ট্রাকচারটা এরকম হয়, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, তারপরে কমা, সাবজেক্ট প্লাস শ্যাল উইল অথবা ক্যান প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে ইফ প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, আনলেস। ইফ প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এবং আনলেস। সেই সাথে ইফের পরিবর্তে যখন অয়ার বা হ্যাড বসে এই বাক্যগুলোই কিন্তু, অর্থাৎ ইফ যুক্ত ক্লজ যেটা সেই ক্লজটা দিয়ে শর্ত বোঝাবে, আর বাকিটা হচ্ছে ফলাফল। ইফ যুক্ত ক্লজ দিয়ে যে অংশটা থাকবে সেই অংশটা দিয়ে শর্ত প্রকাশ করা হবে এবং বাকিটা ফলাফল। এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা এরকম হতে পারে অথবা এরকম হতে পারে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যানের একটা প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তার মানে হচ্ছে শর্ত আগে ফলাফল পরে, এরকমও হতে পারে, আবার আগে ফলাফল পরে শর্ত, এরকম হতে পারে। শর্ত আগে ফলাফল পরে এরকম হতে পারে, আবার আগে ফলাফল পরে শর্ত এরকম হতে পারে। যেখানেই থাক স্ট্রাকচার কিন্তু একই রকম হতে হবে। অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে বাকি যে ক্লজটা থাকবে সেই ক্লজটায় সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যানের একটা বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমি আবার বলছি, শর্ত আগে থাক বা পরে থাক এটি কোনো ফ্যাক্টর না। ইফ যুক্ত ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে বাকি যে ক্লজটা থাকবে সেই ক্লজের সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যানের একটা বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, এখানে দেখো মনে রাখতে হবে গ্যাপ এইখানেও থাকতে পারে আবার এইখানেও থাকতে পারে, গ্যাপ এইখানেও থাকতে পারে আবার
এইখানেও থাকতে পারে। তোমাদের কি করতে হবে? তোমাদের করতে হবে হচ্ছে যদি দেখো যে ইফ যুক্ত ক্লজে গ্যাপ আছে তাহলে বাকি ক্লজটা অনুসারে তোমার ইফ যুক্ত ক্লজের স্ট্রাকচারটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ যদি দেখা যায় ইফ যুক্ত ক্লজে গ্যাপ আছে তাহলে দেখতে হবে সাবজেক্টের পরে যদি শ্যাল উইল ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এখানে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস। ওকে। আর যদি দেখা যায় এই পাশে গ্যাপ আছে তাহলে তোমাদের দেখতে হবে ইফ যুক্ত ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে কিনা। ইফ যুক্ত ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরবর্তীতে সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যানের একটা বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা এই স্ট্রাকচারটা পুরোপুরি মনে রাখবে। অবশ্যই এই স্ট্রাকচারটা পুরোপুরি মনে রাখবে। শুধুমাত্র এই স্ট্রাকচার না, আমি এখন যে স্ট্রাকচারগুলো তোমাদের সামনে লিখবো তুলে ধরবো তোমরা সেই স্ট্রাকচারগুলো অবশ্যই মনে রাখবে। যদি তোমরা মনে রাখো তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান করতে পারবে। ওকে। এখন খেয়াল করো, এই যে যদি তোমার এই স্ট্রাকচারটা পুরো মনে থাকে তাহলে এইখানে গ্যাপ থাকলে তুমি ওইখানে স্ট্রাকচার দেখে বুঝতে পারবা যে এখানে কোন টেন্স হবে বা এখানে গ্যাপ থাকলে ওইখানে কি হবে সেটা বুঝতে পারবা। ওকে। তাই স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখতে হবে। যেমন আমি তোমাদের সামনে কিছু এক্সাম্পলস তুলে ধরি। If he helps me, I can solve the problem. খেয়াল করো, if he helps me, I can solve the problem. এখানে if যুক্ত ক্লজে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। if যুক্ত ক্লজে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাই পরবর্তীতে সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যান এর একটা বসলো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো। ঠিক আছে। if যুক্ত ক্লজটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে পরবর্তীতে সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যান এর একটা বসলো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো। ঠিক আছে। বা এরকম হতে পারে হি উইল get upset if I tell him the matter. এখানেও দেখো সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যান এর একটা আছে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। এই কারণে কি হচ্ছে ইফ যুক্ত ক্লজের সাবজেক্টে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে। ঠিক আছে। ইফ যুক্ত ক্লজে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে। এইটাকে আমরা কি বলতেছি? এই স্ট্রাকচারটাকে আমরা বলছি ফার্স্ট কন্ডিশন। এই স্ট্রাকচারটাকে আমরা বলছি ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন মানে হচ্ছে বর্তমানে সম্ভব, অর্থাৎ যদি শর্ত বর্তমানে পূরণ করা হয় তাহলে ফলাফলটা পাওয়া যেতে পারে। শর্ত পূরণ করা হলে ফলাফলটা পাওয়া যেতে পারে, এটাকে বলা হয় বর্তমানে সম্ভব বা ফার্স্ট কন্ডিশন। ওকে। সো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা এই স্ট্রাকচারগুলো মনে রাখবে এবং মনে রাখবে স্ট্রাকচার কিন্তু যেটা পূরণ করতে হয় সম্পূর্ণরূপে পূরণ করতে হয়। একটার অর্ধেক আরেকটার অর্ধেক এরকম করে কিন্তু স্ট্রাকচার পূরণ করা যায় না। ওকে। এবার আমি সেকেন্ড কন্ডিশনের যে স্ট্রাকচারটা সেটা তোমাদের সামনে আলোচনা করব। সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে if প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন তারপরে কমা সাবজেক্ট প্লাস মাইট উড কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। অথবা কি হতে পারে সাবজেক্ট
প্লাস মাইট উড কুড প্লাস verb 1 plus extension plus if plus subject plus verb 2 plus extension গ্যাপ কোথায় থাকতে পারে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী তোমরা যদি আগে যে স্ট্রাকচারটা আমি তোমাদের দিয়েছি সেই স্ট্রাকচারটার সাথে এই স্ট্রাকচারটা মিলাও তাহলে কি পরিবর্তন দেখতে পাবে পরিবর্তনটা হচ্ছে ওইখানে ছিল ইফ যুক্ত ক্লজটায় ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু এখানে ইফ যুক্ত ক্লজটায় কি আছে ভার্বের পাস্ট ফর্ম ওইখানে ইফ যুক্ত ক্লজটায় ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল কিন্তু এইখানে ইফ যুক্ত ক্লজটা আছে ভার্বের পাস্ট ফর্ম আবার ওইখানে সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যান এর একটা ছিল কিন্তু এখানে আছে সাবজেক্টের পরে মাইট উড কুড এর একটা প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম তার মানে হচ্ছে ইফ যুক্ত ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরবর্তীতে সাবজেক্টের পরে মাইট উড ইফ যুক্ত ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরবর্তীতে সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যান এর একটা বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে কিন্তু ইফ যুক্ত ক্লজটা যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে তাহলে পরবর্তীতে সাবজেক্টের পরে মাইট উড কুড এর একটা বসে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে আমি আবার বলছি ইফ যুক্ত ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ফলাফল যুক্ত যে বাক্যটা সেই বাক্যে সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যান এর একটা বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে কিন্তু ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে সিম্পল পাস্ট টেন্সে থাকে তাহলে ফলাফল যুক্ত যে ক্লজটা সেই ক্লজটায় সাবজেক্টের পরে মাইট উড কুড এর একটা বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ওকে তাই কি করতে হবে প্রত্যেকটা স্ট্রাকচার সম্পূর্ণরূপে মনে রাখতে হবে এখান এই স্ট্রাকচার থেকে অর্ধেক দিলাম আর আগের স্ট্রাকচার থেকে অর্ধেক দিলাম তা করলে কিন্তু অবশ্যই হবে না ওকে এই ক্ষেত্রেও কিন্তু একই জিনিস আমি এখন তোমাদের সামনে কিছু এক্সাম্পলস তুলে ধরবো যেমন if I knew his address I would tell you. If I knew his address, I would tell you. If I knew her address, I would tell you. এখানে দেখো if যুক্ত ক্লজে ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম আছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে তাই ফলাফল যুক্ত যে ক্লজ সাবজেক্টের পরে মাইট উড কুড এর একটা এখানে উড ব্যবহার করা হয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে ওকে অথবা I would not do this if I were you. তোমার জায়গা আমি হলে এই কাজটা করতাম না তোমার জায়গা আমি হলে এই কাজটা করতাম না এক্ষেত্রেও দেখো ইফ যুক্ত ক্লজে ভার্বের পাস্ট ফর্ম আছে তাই ফলাফল যুক্ত যে ক্লজটা সেখানে সাবজেক্টের পরে মাইট উড কুড এর একটা বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ওকে তো শিক্ষার্থী অবশ্যই স্ট্রাকচার গুলো মনে রাখবে আমি বারবার তোমাদের বলছি প্রত্যেকটা স্ট্রাকচার সম্পূর্ণরূপে মনে রাখতে হবে যদি তোমরা প্রত্যেকটা স্ট্রাকচার সম্পূর্ণরূপে মনে রাখো তাহলে অবশ্যই তোমাদের এই সমস্যার সমাধান হবে ওকে তার কারণ প্রত্যেকটা স্ট্রাকচার সম্পূর্ণরূপে পূরণ করতে হয় একটার অর্ধেক আর একটার অর্ধেক এরকম যদি আমরা ব্যবহার করি তাহলে বাক্যটা অর্থপূর্ণ হয় না আবার গ্রামাটিক্যালিও সঠিক হয় না ওকে
তো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি হচ্ছে সেকেন্ড কন্ডিশন, যা বর্তমানে সম্ভব না, যা বর্তমানে সম্ভব না। যেমন এখানে বলা হচ্ছে ইফ আই নিউ হিজ অ্যাড্রেস আই উড টেল ইউ, যদি আমি অ্যাড্রেস জানতাম তাহলে তোমাকে বলতাম, যেহেতু জানি না বলার তো প্রশ্নই আসে না। এটা কি বাস্তবায়ন হওয়া সম্ভব? এটা কখনোই বাস্তবায়ন হওয়া সম্ভব না। ওকে, এবার আমি তোমাদের সামনে থার্ড কন্ডিশনটা তুলে ধরবো। থার্ড কন্ডিশনের স্ট্রাকচার। থার্ড কন্ডিশন কি? যে কাজটা অতীতে সম্ভব ছিল না আর এখন তো কোনো সম্ভাবনা নেই, যে কাজটা অতীতে সম্ভব ছিল না আর এখন তো সম্ভব হওয়ার সম্ভাবনাই নেই। ওকে, এই স্ট্রাকচারটা কেমন হতে পারে? এই স্ট্রাকচারটা হতে পারে হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন, তারপরে কমা, সাবজেক্ট প্লাস মাইট উড কুড প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস extension, or subject plus might would could plus have plus verb 3 plus extension plus if plus subject plus had plus verb 3 plus extension। এখানে দেখো had plus ভার্বের past participle, আর এখানে কি আছে? might would could plus have plus ভার্বের past participle। ওকে, তো শিক্ষার্থী, আগের যে দুইটা স্ট্রাকচার ছিল সেই দুটো স্ট্রাকচারের সাথে আমরা যদি এই স্ট্রাকচারটা কম্পেয়ার করি তাহলে কি পরিবর্তন দেখতে পাচ্ছি? দেখো, প্রথম স্ট্রাকচারটাই ছিল ইফ যুক্ত ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই ফলাফল যুক্ত ক্লজটা কি ছিল? সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যানের একটা ছিল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল। দ্বিতীয় যে স্ট্রাকচারটা আমি দিয়েছি সেই স্ট্রাকচারে কি আছে? ইফ যুক্ত ক্লজটা আছে সিম্পল পাস্ট টেন্সে, তাই পরবর্তীতে ফলাফল যুক্ত যে ক্লজটা সেই ক্লজটা সাবজেক্টের পরে মাইট উড কুড এর একটা বসছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু 3 নম্বর যে স্ট্রাকচারটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেখানে দেখা যাচ্ছে ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাই ফলাফল যুক্ত ক্লজের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? সাবজেক্টের পরে মাইট হ্যাভ অথবা উড হ্যাভ অথবা কুড হ্যাভ এর যে কোনো একটা বসছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে, তাই না? তার মানে এ পর্যন্ত আমি তিনটা স্ট্রাকচার তোমাদের সামনে তুলে ধরেছি। তিনটা স্ট্রাকচারই আলাদা আলাদা। যেহেতু তিনটা স্ট্রাকচারই আলাদা আলাদা, তোমাদের তিনটা স্ট্রাকচারই সম্পূর্ণরূপে মনে রাখতে হবে, যাতে আমরা একটা অংশ দেখে, অর্থাৎ যদি ফলাফল যুক্ত অংশে গ্যাপ থাকে তাহলে কন্ডিশন যুক্ত অংশের স্ট্রাকচার দেখে ফলাফল যুক্ত অংশে ভার্ব ব্যবহার করব, আর যদি কন্ডিশন যুক্ত অংশে গ্যাপ থাকে তাহলে ফলাফল যুক্ত অংশে স্ট্রাকচার দেখে কন্ডিশন যুক্ত অংশে ভার্বের ফর্ম ব্যবহার করব। ওকে, তাই প্রত্যেকটা স্ট্রাকচার সম্পূর্ণরূপে মনে রাখতে হবে। যেমন এখন তোমাদের সামনে আমি কিছু এক্সাম্পলস তুলে ধরবো। যেমন ইফ হি হ্যাড told me the problem or his problem, told me his problem, I would have tried
to solve it. If he had told me his problem, I would have tried to solve it. Okay, এখানে দেখো if যুক্ত ক্লজটা কি ব্যবহার করা হয়েছে, had প্লাস ভার্বের past participle। তাই পরবর্তীতে might have, would have অথবা could have এর একটা এখানে would have ব্যবহার করা হয়েছে এবং ভার্বের past participle ব্যবহার করা হয়েছে। ওকে, বা ধরো I could not have recognized her if someone had not introduced her. If someone had not introduced her. Okay, I could not have recognized her. আমি তাকে চিনতে পারতাম না if someone had not introduced her, যদি কেউ আমাকে তার সাথে আমার পরিচয় করিয়ে না দিত, যদি কেউ তার সাথে আমার পরিচয় করিয়ে না দিত। এখানে দেখো if যুক্ত যে ক্লজটা সেখানে সাবজেক্টের পরে had বসছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাই ফলাফল যুক্ত যে ক্লজটা সেখানে might have, would have, could have এর একটা বসছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে। ওকে, তো শিক্ষার্থী এই তিনটা স্ট্রাকচার, শুধুমাত্র এই তিনটা স্ট্রাকচার না, আমি আরো কিছু স্ট্রাকচার তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই স্ট্রাকচারগুলো তোমরা একেবারে মুখস্থ করে ফেলবে, অবশ্যই মুখস্থ করে ফেলবে, যাতে যে কোনো সেন্টেন্স তোমরা এই জাতীয় সমস্যা, এই জাতীয় যে কোনো সমস্যার সমাধান করতে পারো। ওকে, এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে অনেক সময় ইফ যুক্ত ক্লজ দিয়ে বিনীত অনুরোধ বোঝানো হয়। বিনীত অনুরোধ যদি বোঝানো হয় তাহলে স্ট্রাকচারটা কেমন হয়ে থাকে? স্ট্রাকচারটা হয়ে থাকে হচ্ছে if plus subject plus would plus verb 1 plus extension comma subject plus should অথবা would plus verb 1 plus extension। প্রিয় শিক্ষার্থী, ইফ যুক্ত ক্লজে সাধারণত কখনোই মাইট, উড, কুড, শ্যাল, উইল, ক্যান এইগুলো বসে না। শুধুমাত্র বিনীত অনুরোধই যদি বোঝানো হয় তাহলে শুধুমাত্র ইফ যুক্ত ক্লজে সাবজেক্টের পরে মাইট, উড অথবা কুড বসে। সেক্ষেত্রে পরবর্তীতে সাবজেক্টের পরে শুড অথবা উড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। শুড অথবা উড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিই। If you would help me, I would be highly grateful to you. If you would help me, I would be highly grateful to you. তার মানে হচ্ছে যদি তোমরা দেখো কখনো ইফ যুক্ত ক্লজে would প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, যদি কখনো দেখো ইফ যুক্ত ক্লজে would প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে পরবর্তীতে সাবজেক্টের পরে শুড অথবা উড বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। পরবর্তীতে শুড অথবা উড বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, এবার আমি দেখাবো ইফ এর পরিবর্তে যখন ওয়্যার বসে তখন স্ট্রাকচারটা কেমন হয়।
ইফ এর পরিবর্তে ওয়ার বসলে কি হয়? ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন কমা সাবজেক্ট প্লাস মাইট would could plus verb 1 plus extension, where plus subject plus extension comma subject plus might would could এর একটা plus verb এর present form plus extension, যেমন where I Irishman, I would help the poor। অর্থাৎ যদি এরকম থাকে ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, তাহলে বাকি যে ক্লজটা থাকবে সেখানে সাবজেক্টের পরে মাইট উড কুড এর একটা বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আবার ইফের পরিবর্তে হ্যাড বসলে এবং হ্যাড মূল ভার্ব হিসেবে বসলে, ভার্ব হলে কি করব আমরা? স্ট্রাকচারটা হবে হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন কমা সাবজেক্ট প্লাস মাইট would could প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। ইফের পরিবর্তে যদি হ্যাড বসে এবং হ্যাড মূল ভার্ব হিসেবে বসে তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, তারপরে সাবজেক্ট প্লাস মাইট উড অথবা কুড এর একটা প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, যেমন had I wings, I could fly। had I wings, I could fly। এখানে had মূল ভার্ব হিসেবে বলছে আমার যদি ডানা থাকতো আমি উড়তে পারতাম, আমার যদি ডানা থাকতো আমি উড়তে পারতাম। এবার আমরা দেখব ইফের পরিবর্তে যদি হ্যাড বসে এবং হ্যাড সাহায্যকারী ভার্ব হিসেবে বসে। ইফের পরিবর্তে হ্যাড সাহায্যকারী ভার্ব হিসাবে বসলে স্ট্রাকচারটা কেমন হয়? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন কমা সাবজেক্ট প্লাস মাইট would could plus have plus verb 3 plus extension। ইফের পরিবর্তে যদি হ্যাড বসে এবং ওই হ্যাডটা সাহায্যকারী ভার্ব হিসেবে বসে তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন এবং
পরবর্তীতে সাবজেক্টের পরে মাইট উড কুড এর একটা বসবে, প্লাস হ্যাভ বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস এক্সটেনশন বসবে। যেমন had I come back yesterday, I could have gone there, বা had I been a rich man, I would have helped the poor. Had I been a rich man, I would have helped the poor. এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি প্রত্যেকটা বাক্য অর্থাৎ যে উদাহরণগুলো তোমাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটা উদাহরণে কিন্তু স্ট্রাকচার অনুসারে ব্যবহার করেছি, প্রত্যেকটা শব্দ স্ট্রাকচার অনুসারে ব্যবহার করেছি। তার মানে তোমাদের অবশ্যই প্রত্যেকটা স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে এবং প্রত্যেকটা স্ট্রাকচার সম্পূর্ণ করতে হবে, প্রত্যেকটা স্ট্রাকচার সম্পূর্ণ করতে হবে। তাই অবশ্যই তোমরা স্ট্রাকচারগুলো মুখস্থ করে ফেলবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বসে কন্ডিশনাল সেন্টেন্সে ভার্বের ফর্ম কিভাবে ব্যবহার করতে হয় অর্থাৎ ভার্ব কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা আলোচনা করেছি। কোন বাক্যগুলো কন্ডিশনাল সেন্টেন্স বা কোন কনজাংশনগুলো সেন্টেন্সে থাকলে ওই বাক্যগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি এবং কোন কন্ডিশনে সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় সেটা তোমাদের সামনে সম্পূর্ণরূপে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝেছো এবং আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, তার কারণ তোমাদের একটা লাইক আমার ক্লাসের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। আর হ্যাঁ, অবশ্যই আমি তোমাদের আগেই বলেছি যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সবার আগে সব আপডেট পেতে পারো। তো শিক্ষার্থী, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা যদি এরকম হয় কোনো একটা নির্দিষ্ট বিষয় আলোচনা করলে তোমাদের ভালো হয় তাহলে সেই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী, আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।